মেইলি তার ৫ বন্ধুকে নিয়ে একটা শুনশান বাংলোর উদ্দেশ্যে রওনা হয়। কারণ তার ছোট বোন ২ বছর আগে একটা ভিডিও বার্তার মাধ্যমে ওই বাংলো থেকে উধাও হয়ে গিয়েছিল। পাহাড়ের মধ্যে দিয়ে একটা শুনশান রাস্তা দিয়ে মেলিদের গাড়ি একটা কনভিনিয়েন্স স্টোরের সামনে এসে দাঁড়ায়। কারণ মেলির বোন লাস্ট একটা ভিডিও তাকে পাঠিয়েছিল এইখান থেকেই শ্যুট করে। আর তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মেলির বন্ধু শিয়াও, যে কিনা ভূতে আবার খুব বেশি বিশ্বাস করত, শিয়াও এখানে বলে সে এখানে কোনো আত্মার সাথে কথা বলতে পারবে। তার বাকি বন্ধুরাও মনে করে হয়তো এটা সঠিক হবে। তারা ৫ জন তখন আত্মার সাথে কথা বলার জন্য চেষ্টা করতে থাকে শিয়াওয়ের কথা মতো। তাদের মনে হচ্ছিল কোনো একটা জিনিস আস্তে আস্তে তাদের কাছে আসছে। হঠাৎ তখন ছোট্ট একটি মিনি বাস তাদের এই মহল ভেঙে দেয়। মেলি তখন এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই দোকানের ভিতরে চলে যায়। কাউন্টারে একজন লোক দাঁড়িয়ে ছিল। মেলি তখন তার বোনের ছবি দেখিয়ে তার সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। লোকটি তখন বলে হয়তো এই মেয়েটি উধাও হয়ে গিয়েছে বাকি মানুষগুলোর মতো। মেলি তখন জিজ্ঞেস করে সে কী করে জানলো তার বোন উধাও হয়ে গিয়েছে। লোকটি বলে এখান থেকে কিছু দূর আগেই একটি বাংলো রয়েছে। অনেক মানুষ ওই বাংলোতে গেলে তারা আর ফিরে আসে না। তার পরিবারের লোকজন এখানে এসেই তাদের খোঁজ করতে থাকে। তাই সে বলেছে হয়তো মেয়েটি উধাও হয়ে গিয়েছে। মেলি এই কথা শুনে তাড়াতাড়ি করে তার বন্ধুদের এসে বলে। আর তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই বাংলোর উদ্দেশ্যে রওনা হয়। দেখা যায় তখনই ঝুম বৃষ্টি শুরু হয়। তারা ঠিকমতো গাড়ি চালাতে পারছিল না। কিছু দূর আসতেই তারা দেখতে পায় রাস্তার একধারে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আর অন্যধারে বৃষ্টি পড়ছে, যেটা দেখে তাদের কাছে অদ্ভুত মনে হয়। তারা তখন গাড়ি থেকে নেমে ওই শুকনো জায়গায় এসে দাঁড়ায়। মেলির বন্ধুরা কিছুতেই আর বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে যাচ্ছিল না। তারা বাংলোটা দেখে তার ভিতরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু শিয়াওয়ের এখানে চারপাশের পরিবেশ দেখে অদ্ভুত মনে হচ্ছিল, কারণ সে তো আত্মাকে অনুভব করতে পারত। এইদিকে মেলি একই জায়গায় ২ রকম অবস্থা দেখে তার কিছু অদ্ভুত মনে হয়। দেখে মনে হচ্ছিল কোনো অদ্ভুত এক শক্তি এই জায়গাটিকে ঘিরে রেখেছে। মেলি তখন বৃষ্টির পানিকে টাচ করে, অনুভব করে পানি একদম নর্মাল রয়েছে। তখনই তার মনে হয় ঘন কুয়াশার মধ্যে সে তার বোনকে অনুভব করছে, যেন তার বোন তাকে ডেকে বলছে মিলি আমাকে বাঁচাও। সে তখন সামনে এগিয়ে যায়, যেটা আবার মিলির বয়ফ্রেন্ড জ্যাক খেয়াল করে। সে তখন তার পিছু পিছু চলে যায়। এইদিকে মিলির বাকি বন্ধুরা ওই বাংলোর মধ্যে পৌঁছে যায়। অন্যদিকে মেলির বন্ধু কাইলি খেয়াল করে হলের মধ্যে একটি বড় হৃদঘড়ি রয়েছে আর টেবিলের উপর একটা ডায়েরি রয়েছে, যেখানে কিনা মেলির বোনের নাম বারবার লেখা হয়েছে, যেটা দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে শিয়াও বাথরুমে গিয়ে দেখতে পায় আয়নার মধ্যে অনেক মোটা ধুল জমেছে আর কলের মধ্যে কোনো পানিও ছিল না। দেখে মনে হচ্ছে অনেক দিন এখানে কেউ আসে না। আর শিয়াওয়ের অন্য বন্ধু ইওয়ান, যে কিনা ভিডিও শ্যুট করতে অনেক বেশি পছন্দ করত, সে ভিডিও করতে থাকে। অন্যদিকে মিলি কুয়াশার মধ্যে তার বোনকে খুঁজে যাচ্ছিল। তখনই অন্ধকার থেকে একটি হাত এসে মিলিকে স্পর্শ করে। মিলি পিছনে ফিরে দেখতে পায় তার বয়ফ্রেন্ড জ্যাক তাকে নিতে এসেছে। তারপর তারা বাংলোতে ফিরে যায়। এখানে তারা সবাই আলোচনা করে এই বাংলোটা একটু অদ্ভুত ধরনের। তখনই কাইন খেয়াল করে হলের মধ্যে থাকা ওই বড় হৃদঘড়িটা আমারও কিনা নিজে নিজে চলতে শুরু করেছে, যেটা কিনা তারা কেউই টাচ করেনি। হঠাৎ বাইরে একটা গাড়ির শব্দ হয়। তারা বাইরে বেরিয়ে দেখতে পায় বৃষ্টির মধ্যে একটা গাড়ি রয়েছে। তারা খুব বেশি ভয় পেয়ে যায়, কারণ এই শুনশান বাংলোর মধ্যে কোনো অদ্ভুত ব্যক্তির সাথে যদি তাদের লড়াই হয়ে যায় তাহলে তারা কি করবে। এখানে তাদের ফোনে নেটওয়ার্কও ছিল না। তারা তখন এই বাংলোর মধ্যে একটা ল্যান্ডলাইন ফোন খুঁজতে থাকে আর তারা নিচের স্টোর রুমে এসে একটা ল্যান্ডলাইন ফোন পেয়েও যায়, কিন্তু এটা কানেক্ট হচ্ছিল না। তখনই শিয়াও দেখতে পায় একটি রেডিও স্টেশন। সে ওটার মধ্যেও সিগন্যাল খুঁজতে থাকে, কিন্তু ওইটাও কাজ করছিল না। তখনই ইওয়ান আর কাই শুনতে পায় বাইরের দরজার মধ্যে কেউ একজন নক করছে। ইওয়ান তখন চেক করতে যায়। কাই এখানে অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় ইওয়ান এখনও ফিরছে না দেখে সে এটা চেক করতে যায়। অন্ধকারের মধ্যে একটা ছায়া দেখে কাই ভীষণ ভয় পেয়ে যায়। সে লাইট অন করতেই একটা মুখোশ পরা ব্যক্তিকে দেখে তার অবস্থাই খারাপ হয়ে যায়। আর ইওয়ানের ঝুলন্ত মৃতদেহ দেখে এই মাস্ক পরা লোকটা ইওয়ানকে মেরে ফেলেছিল।
আর কাইকেও সাথে সাথে ধারালো ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। কায়ের চিৎকার শুনে তারা তিনজন তখন উপরে আসে। জ্যাক তখন মাস্ক পরা লোকটাকে দেখে তাদের দুইজনকে বলে, তাড়াতাড়ি পালাও, বাড়ির মধ্যে একটা মাস্ক পরা লোক ঢুকে পড়েছে। তারা তিনজন তখন লুকিয়ে পড়ে। ওই মাস্ক পরা লোকটা আস্তে আস্তে তাদের তিনজনকে খুঁজতে থাকে। জ্যাক তখন পিছন থেকে একটি চেয়ার এনে তার মাথায় বাড়ি দেয়, কিন্তু তার কিছুই হয় না। উল্টো ওই মাস্ক পরা লোকটা জ্যাককে খুব সহজেই মেরে ফেলে, যেটা দেখে তারা দুজন ভয় পেয়ে যায়। শিয়াওকি লুকিয়েছিল একটা আলমারির ভেতরে। ওই লোকটি তখন শিয়াওকিকে ওখান থেকে বের করে ফেলে আর তাকে নির্মমভাবে মেরে ফেলে, যেটা দেখে মিলি সাহস করে ওখান থেকে একটি ছুরি তুলে তার পিঠে ঢুকিয়ে দেয়। কিন্তু এই লোকটির কিছুই হয়নি, সে উল্টো মিলির উপর আক্রমণ করতে যাচ্ছিল। মিলু বুঝতে পারে সে এই লোকটির কিছুই করতে পারবে না। সে তখন দরজা খুলে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। তখন দৌড়াতে দৌড়াতে সে দেখতে পায় সামনে তার বোন দাঁড়িয়ে আছে। সে তার বোনকে ডাকতে থাকে, কিন্তু সে কিছু করবে তার আগেই পিছন থেকে ওই মাস্ক পরা লোকটা তাকে নির্মমভাবে মেরে ফেলে। আর হঠাৎ করেই রাত 12টা বাজতেই ওই হৃদঘড়ি আবারও চলতে শুরু করে। আর তারা 5 বন্ধু আবারও ওই বাংলোতে চলে যায়, যেখানে তারা প্রথমে গিয়েছিল। এইবার একটা মজার বিষয় হলো, তাদের সব কিছুই মনে ছিল যে গত রাতে তারা কি করে মারা গিয়েছিল। দেখা যায় ওই মিসিং লিস্টে মিলির বোনের সাথে তাদের 5 জনের ছবিও কিনা কেউ একজন অ্যাড করে দিয়েছে, যেটা দেখে তারা ভয় পেয়ে যায়। আর তারা নিজেও কিনা ওই ডায়েরিতে সিগনেচার করে রেখেছিল। তারা সবাই তখন বলতে থাকে তাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু কাই বলে ওই গড়িটা আবারও চলতে শুরু করেছে, মনে হচ্ছে আজকে রাতে কোনো ভয়ঙ্কর কিছু হবে। এইদিকে শিয়াওকি, যে কিনা আত্মার অনুভব করতে পারছিল, তার মনে হচ্ছিল কিছু একটা হতে চলেছে। সে কিছু বলবে তার আগেই অদ্ভুতভাবে তার কিছু একটা হয়ে যায়। তার চোখ একদম সাদা হয়ে যায়, কিছু আত্মা তাকে ভর করে নেয় আর সে জোরে চিৎকার করতে শুরু করে। তার চিৎকারের লাইটগুলো ফেটে যায় আর অদ্ভুতভাবে সে এখান থেকে গায়েব হয়ে যায়। তারা সবাই যখন শিয়াওকিকে খুঁজছিল, দেখতে পায় একটা রুমের মধ্যে শিয়াওকি ঝুলন্ত অবস্থায় রয়েছে আর সে বিড়বিড় করে কিছু একটা বলে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল একাধিক আত্মা তাকে পজেস করে ফেলেছে। আর হঠাৎ করে শিয়াওকি জোরে চিৎকার করে, মনে হচ্ছিল কেউ তার ঘাড়টাকে মুচড়ে দিয়েছে। আর সাথে সাথে নিচে পড়ে শিয়াওকি এখানেই মারা যায়, যেটা দেখে তারা সবাই ভীষণভাবে ভয় পেয়ে যায়। তারা যখন নিচে আসে, দেখতে পায় মেন দরজাটা বারবার বন্ধ হচ্ছিল, যেটা দেখে ক্যামেরাম্যান আর মিলির বয়ফ্রেন্ড তারা দুজন দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু হঠাৎ করেই দরজার বাইরে থেকে কেউ একজন মিলিকে ডাকতে থাকে। মিলি বুঝতে পারে এটা তার বোন। সে আবেগপ্রবণ হয়ে দরজার দিকে এগোতে থাকে, কিন্তু তারা কিছুতেই চাইছিল না মিলি বাইরে যাক। কিন্তু দেখা যায় মিলির বয়ফ্রেন্ড জ্যাক, সে কিনা ভালোবাসার প্রবণ হয়ে মিলির সাথে সাথে দরজা খুলে দেয় আর মিলিকে বাইরে নিয়ে যায়। কিন্তু বাইরে কেউ ছিল না। আর অবাক করার বিষয় হলো, বাইরে নতুন একটি বাংলো তৈরি হয়ে গিয়েছিল, যেটা কিনা তারা খেয়ালই করেনি। আর হঠাৎ করে কোনো অদ্ভুত শক্তি মিলিকে টেনে নিয়ে যেতে থাকে ওই বাংলোর দিকে আর তাদের তিনজনকে ভিতরে নিয়ে যায়। মিলি কিছুতেই ওখানে যেতে চাইছিল না, কিন্তু অদ্ভুত শক্তি মিলিকে টেনে নিয়ে যায় বাংলোর ভিতরে। এইদিকে জ্যাক মিলিকে বাঁচানোর জন্য বাইরে যেতে চাচ্ছিল, যেটা আবার তারা দুইজন চাইছিল না। কিন্তু জ্যাক কোনো কথা না শুনে মিলিকে বাঁচানোর জন্য বাইরে চলে আসে। এইদিকে মিলি ওই বাংলোর মধ্যে তার জ্ঞান চলে এসেছিল। সে দেখতে পায় পুরনো একটি চেয়ারের মধ্যে একজন বৃদ্ধ লোক বসে রয়েছে আর টিভির মধ্যে অদ্ভুত সব নিউজ চলছিল। পুরো রুমটা মাস্ক দিয়ে সাজানো ছিল, যেটা দেখে তার ভীষণ অদ্ভুত মনে হয়। সে তখন আস্তে আস্তে দরজার কাছে যেতে শুরু করে, অনেক চেষ্টা করে দরজাটা খোলার জন্য, কিন্তু কিছুতেই দরজাটা খুলতে পারে না। পিছনে তাকিয়ে দেখতে পায় ওই বড় লোকটি এখন দাঁড়িয়ে আছে আর আস্তে আস্তে সে মিলের কাছে এসে বলে, তুমি এখান থেকে পালাতে পারবে না। হয় তুমি এই রাতটাকে সহ্য করে নাও, নাই নিজেকে এই রাতের জন্য বিসর্জন দিয়ে দাও। এই বলে একটা মাস্কের মতো কিছু তার মুখে চাপা দিয়ে দেয়। সাথে সাথে মিলির মুখে অদ্ভুত ধরনের হাসি ফুটে ওঠে আর দেখতে দেখতে ওই বৃদ্ধ লোকটি আরও বড় হয়ে যায় আর ধুলোর মতো মিশে নিচে পড়ে যায়।
মিলিকে দেখে মনে হচ্ছিল কিছু একটা তাকে পজেস করে নিয়েছে। অন্যদিকে ইওয়ান আর কাই তারা দুইজন বাংলো থেকে বেরিয়ে গাড়িতে উঠে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। তারা কিছুটা এগোতেই দেখতে পায় বড় একটি ছায়া তাদের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তারা দুইজন ভীষণই ভয় পেয়ে গাড়িটা আবার পিছনে নিয়ে আসে। গাড়ি থেকে কিছুতেই কাই বের হতে পারছিল না, কারণ গাড়ির দরজা লক হয়ে গিয়েছিল। তখনই বৃষ্টির মধ্যে খেয়াল করে কাচের মধ্যে রক্তের ছাপ, মানে ইওয়ানকে কেউ মেরে ফেলেছে। কাই সামনে খেয়াল করে দেখতে পায় ওই মাস্ক পরা লোকটা, যে কিনা এখানে আবারও চলে এসেছে আর কাইকে সে এখানে মেরে ফেলে। অন্যদিকে জেক ওই বাংলোতে চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে মিলিকে খুঁজতে থাকে, কিন্তু কোনো জায়গায় সে মিলিকে খুঁজে পায় না। একটি চেয়ারের মধ্যে সে একটি জোগাড়কে বসে থাকতে দেখে। জ্যাক তখন পুতুলটাকে তুলে রাগে এটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। সে যখন হঠাৎ করে পিছনে তাকায়, দেখতে পায় মাস্ক পরে মিলি দাঁড়িয়ে আছে। সে তখন মিলিকে কিছু বলবে, তার আগেই মিলি খুব খারাপভাবে তাকে এখানে মেরে ফেলে। বাংলো থেকে সে বেরিয়ে আসে। দেখা যায় তখনই ওই মাস্ক পরা লোকটা দ্রুত গাড়ি চালিয়ে এসে মিলিকে এখানে মেরে ফেলে। আবারও তারা 5 বন্ধু এখানে মারা যায়। আবারও কিনা ওই হৃদঘড়ি চলতে শুরু করে আর তারা আবারও রাত 12টায় চলে যায়। তারা এবার আর ভুল করে না, তারা মেন দরজাটা খুব ভালোভাবে বন্ধ করে দেয় আর একটি রুমের মধ্যে নিজেরা সবাই মিলে আবদ্ধ হয়ে বসে থাকে, যাতে একটি রাত এখানে তারা পার করতে পারে। মিলির মনে পড়ে ওই বৃদ্ধ মহিলা বলেছিল যেভাবেই হোক এখানে একটি রাত তাকে পার করতে হবে। তখন ইওয়ানের পানি খেতে ইচ্ছে করে, কারণ তারা 2 দিন ধরে কিছুই খায়নি। এখানে শিয়াও তাকে বলছিল এখানে কোনো পানি পাওয়া যাবে না, কিন্তু ইওয়ান যখন নল চালায় দেখতে পায় পানি আসছিল। তারা তখন সবাই মিলে কিছুটা পানি পান করে। কিছুক্ষণ পরে ইওয়ানের অনেক কাশি শুরু হয়। কাশতে কাশতে তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, যেটা কিনা প্রথমে তারা নর্মাল ভাবে নেয়, কিন্তু আস্তে আস্তে কাশি এতটাই বেড়ে যায় যে দেখতে দেখতে তাদের চোখের সামনে ইওয়ানের শরীরটা একদম ফেটে যায়, যেটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। কাই তখন তাড়াতাড়ি করে গিয়ে রক্ত পরিষ্কার করতে শুরু করে। তাদের চোখের সামনে কাইয়ের শরীরটাও কিনা ফেটে যায়, যেটা দেখে তারা বুঝতে পারে এই নলের পানি কতটা বিষাক্ত। আর দেখতে দেখতে চোখের সামনে বাকি 2 জনও কিনা ফেটে গিয়েছিল। অবশেষ বেঁচে ছিল শুধু মিলি। সে তখন মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সে আবারও হেরে গিয়েছিল। তার চোখ যখন বন্ধই হবে, হঠাৎ করে একজন লোক তার চোখের সামনে আসে, যে কিনা আর কেউ না, ওই কনভিনিয়েন্স স্টোরের ওই লোকটা ছিল। মিলি এখানে তাকে কিছু বলবে তার আগেই সে মারা যায়। আর আবারও কিনা ওই দিক করে চলতে শুরু করে আর আবারও পৌঁছে যায় তারা ওই নির্জন বাংলোতে। আর এইবার তারা সবাই মিলে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, যে কী জন্য তাদের সাথে এইসব কিছু ঘটছে। খুঁজতে খুঁজতে তারা কিছু কাগজপত্রের মধ্যে ওই কনভিনিয়েন্স স্টোরের মালিকের কিছু তথ্য খুঁজে পায়। আর তারা জানতে পারে ওই মালিক হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট। তারা তখন অনেকগুলো কাগজ ভালোভাবে দেখে বুঝতে পারে এই জায়গাটা কিনা একটা ল্যাব ছিল, যে কিনা কিছু বছর আগে মাটির নিচে ডেবে গিয়েছিল, যার কারণে একটা টিমকে এখানে পাঠানো হয়েছিল সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য। পুরো টিম এখানে মারা গিয়েছিল, শুধুমাত্র ওই সাইকিয়াট্রিস্ট যে কিনা এখানে বেঁচে গিয়েছিল, আর সে এইখান থেকে কোনোদিনও কিনা যায়নি। তখনই তারা একটা ভিডিও রেকর্ডার পায়, আর ওই ভিডিওটা দেখে তাদের অবস্থা তো খারাপ হয়ে যায়, কারণ ওই ভিডিওর মধ্যে ওই সাইকিয়াট্রিস্ট একজন ভালো লোককে কিনা এখানে আটকে রেখেছিল, আর ওই লোকটার সাথে সে প্রতিদিন মৃত্যুর খেলা খেলতো। আর দেখতে দেখতে লোকটা ঠিক 13 দিন পরেই একটি মানব দানবে রূপান্তরিত হয়। আসলে ওই সাইকিয়াট্রিস্ট আর তার সাথে আসা সকল লোকদের কিনা সে এখানে নিচে আটকে রেখেছিল। আসলে ওই সাইকিয়াট্রিস্ট যে কিনা এখানে আসা সকল মানুষদের আটকে রেখে তাদেরকে নরমানবে রূপান্তরিত করত। এইসব কিছু দেখে তারা বুঝতে পারে ওই সাইকো ডক্টরকে যদি তারা না মারতে পারে, তাহলে তারা এই ট্র্যাপ থেকে কিছুতেই বের হতে পারবে না। তখনই রেডিওর মধ্যে মৃদু সুরে কেউ একজন মিলির নামে প্রশংসা করছিল, আর তাকে বলছিল সে যদি তার বোনকে পেতে চায় তাহলে যেন বাইরে চলে আসে, এমনকি তার সাথে ডক্টরেরও দেখা করাতে পারবে। এই কথা শুনে মিলি আর এক মুহূর্ত দেরি না করে সে ওখান থেকে বের হয়ে যায়। এইদিকে ইওয়ান সকলকে বাধা দিচ্ছিল বাইরে না যেতে, কারণ কেউ একজন মিলিকে শুধুমাত্র ডেকেছে, তাদেরকে তো ডাকেনি। কিন্তু দেখা যায় মিলির বয়ফ্রেন্ড জ্যাক, যে কিনা কোনো কথাই শুনছিল না,
সে পাগলের মতো বাইরে যেতে চাচ্ছিল। দেখা যায় তখনই কাই পিছন থেকে একটি ধারালো কিছু এনে ইউয়ানের ওপর অ্যাটাক করে। সে বলে সে বেশি কথা বলছিল, তো চলো আমরা বাইরে যাই। দেখা যায় জ্যাক আর তার বন্ধু মিলে বাইরে চলে যায়, আর কাই আর ইউয়ান এখানেই বসে থাকে। অন্যদিকে মিলি জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছিল। হঠাৎ করে সে একটি ট্র্যাপের মধ্যে আটকা পড়ে যায়, আর ওই ট্র্যাপটার সাথে শিকল বাঁধা ছিল। আস্তে আস্তে কোনো অদ্ভুত শক্তি মিলিকে টেনে নিয়ে যাচ্ছিল। মিলি কিছুতেই নিজেকে আটকে রাখতে পারছিল না। অন্যদিকে কাই আর ইউয়ানের কাছে চলে যায় ওই মাস্ক পরার লোকটা, যে কিনা নিমেষেই তাদের দুইজনকে মেরে ফেলে। এইদিকে জ্যাক আর তার বন্ধু যে কিনা মিলিকে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু তারা যখন খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে সামনে এগিয়ে যায়, হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। ওপর থেকে তখনই কোনো একটা তরল তাদের উপরে পড়ে। তারা যখন উপরে তাকায়, দেখতে পায় একটি নরদানব তাদের উপরেই রয়েছে, আর তাদের ওপর অ্যাটাক করবে। তখনই তারা দুইজন ওখান থেকে পালিয়ে আসে। তারা দুইজন যখন পালাচ্ছিল, তখনই শিয়াও ইয়াও এক জায়গায় পড়ে যায়, আর সে পড়েছিল একটি গাছের ওপর, কারণ বাড়িতে নিচে ডেবে গিয়েছিল। আর জিয়াকে এখানে তার হাত বাড়ালেও শিয়াও ইয়াওকে সে ধরতে পারে না। দেখা যায় আস্তে আস্তে অন্ধকারের মধ্যে শিয়াও ইয়াওকে কোনো কিছু টেনে নিয়ে যায়। জ্যাক শুধুমাত্র নিজের চোখে দেখা ছাড়া সে আর কিছুই করতে পারে না। অন্যদিকে মিনি, যে কিনা এখনো পর্যন্ত মারা যায়নি, সে আস্তে আস্তে ওখান থেকে বের হয়ে আসে। তখনই জ্যাক মেলিকে দেখতে পায়। সে তখন মেলিকে ওই মরণ ফাঁদ থেকে উদ্ধার করে, কিন্তু সে যখন মেলিকে উদ্ধার করছিল, তখনই তার সামনে চলে আসে মেলির বোন। মেলি তো নিজের বোনকে দেখে বিশ্বাসই করতে পারছিল না, কারণ মেলির বোনও কিনা একটি নরদানবে রূপান্তরিত হয়েছিল। জ্যাক তখন ওই ফাঁদটা নিয়ে মেলির বোনকে পরিয়ে দেয়, সে যাতে তাদের উপর অ্যাটাক করতে না পারে। আর তারা দুইজন লুকিয়ে পড়ে একটি ভাঙাচোরা রুমের মধ্যে। মেলি এখানে জ্যাককে বলে তারা দুইজন এখান থেকে পালাতে পারবে না, তাদের বাকি বন্ধুদের দরকার, কিন্তু তারা তিনজন তো মারা গিয়েছে, তো এখন তাদেরকে ইচ্ছে করেই মারা যেতে হবে। মেলি তখন জ্যাককে বলে তাকে যেন মেরে ফেলে। জ্যাক তখন তার মনে অনেক কষ্ট নিয়ে মেলিকে মেরে ফেলে, আর এখান থেকে বাইরে আসে। বাইরে এসে সে যখন একটি বৃষ্টির পানি খায়, সাথে সাথে সে মেলির বোনকে সামনে দেখতে পায়। সে তার কাছে যাবে, তার আগে জ্যাক তার সামনে ফেটে যায়, আর চক্র অনুসারে তারা আবারও ওই বাংলোতে চলে যায়। এইবার তারা সব কিছু জানতো তাদেরকে কী করে বাঁচতে হবে। মেলি তখন ডায়েরি ওপেন করে দেখতে পায় তারা কয় রাত এখানে কাটিয়েছে। দেখতে পায় তারা 13 রাত এখানে কাটিয়ে ফেলেছে। শুধুমাত্র আজকে রাতটা তারা যদি এখানে কাটিয়ে ফেলে, তাহলে তারাও ওই মানুষগুলোর মতোই নরদানবে রূপান্তরিত হবে। এখানে দেখা যায় ওই ক্যামেরাম্যানের পিঠে অদ্ভুত সব ক্ষত হয়ে গিয়েছিল, কিন্তু কি করে হয়েছে তাদের এসব কিছু মনে ছিল না। মানে এই 13 রাতের মধ্যে এমন কিছু ঘটনাও আছে যা তারা আস্তে আস্তে ভুলতে শুরু করেছে। তখন ইউয়ান তার মোবাইল চেক করে, কারণ সে তো তার ফোনে সব কিছু ভিডিও করে রেখেছিল। দেখতে পায় এক একবার তাদের মৃত্যু এক এক রকমভাবে হয়েছিল, কখনো তো ভূতের আক্রমণে, কখনো তো ওই নরপশুদের আক্রমণে, যেটা তাদের এখন মনে নেই। তখনই তারা একটি ভিডিওর মধ্যে খেয়াল করে দেখতে পায় ওই সাইকো ডক্টরকে, যে কিনা একটি দরজা দিয়ে বের হয়ে গিয়েছিল, আর তার পিছে পিছে গিয়েছিল শিয়াও। আর তারা তখন চারপাশে শিয়াওকে খুঁজতে থাকে, কারণ শিয়াও এখানে ছিল না। তারা বুঝতে পারে শিয়াও এখান থেকে ওই ডক্টরের পিছু পিছু চলে গিয়েছিল। তারা তখন শিয়াওকে খুঁজতে থাকে, আর ওই ডক্টরকে মারার জন্য তারা চারজন তখন ওই দরজা দিয়ে বের হয়। তারা যখন একটু সামনে এগোয়, দেখতে পায় একটা ঝুপড়ি। তারা ওই ঝুপড়িটা পার করে সামনে এগোতেই দেখতে পায় একটি নরদানব বসে আছে। শিয়াও তখন বলে সবাই চুপ করে যাও। তারা একটু সামনে এগোবে, তখনই তাদের সামনে আরেকটি নরদানব চলে আসে। তারা চিল্লে এখান থেকে পালাতে যাবে, তখন অনেকগুলো নরদানব চলে আসে। তারা তখন একটি শক্ত দরজা বন্ধ করে তার পিছনে চলে যায়। তারা এখান থেকে পালাবে, তখনই ওই মাস্ক পরার লোকটা উপর থেকে একটি গাছ ভেঙে নিচে চলে আসে। তাদের উপর অ্যাটাক করবে তার আগেই কিনা তারা তিন বন্ধু মিলিকে বলে এখান থেকে পালানোর জন্য। তারা বলতে থাকে, মিলি তুমি এখান থেকে পালিয়ে যাও, আমরা তাকে মেরে ফেলবো। মিলি তখন এখান থেকে পালাতে গিয়ে একটি পাথরের সাইডে গিয়ে পড়ে। মৃত্যুর হাত থেকে সে একটুর জন্য বেঁচে যায়। সে ওখান থেকে বাইরে আসতেই তার বোন তার সামনে চলে আসে। তার বোন তাকে মারতে চাইছিল। মিলি তাকে অনেক কষ্ট করে মনে করানোর চেষ্টা করে যে সে তার আপন বোন, কিন্তু মেলির বোনের
কিছুই মনে পড়ছিল না, যার কারণে মেলি কোনো রাস্তা না দেখে তাকে একটি জোরে ধাক্কা দেয়। সাথে সাথে সে একটি পাথরের ওপরে পড়ে ওখানেই মারা যায়। মেলি তখন সামনে এগিয়ে শিয়াওকে খুঁজতে থাকে আর তাকে পেয়েও যায়। অন্যদিকে দেখতে পায় ওই তিনজনকে, যারা কিনা ওই মাস্ক পরা লোকটার সাথে লড়াই করছিল। এইবার তারা ভুল করেনি, তারা একটি শক্ত কুড়াল দিয়ে ওই মাস্ক পরা লোকটাকে একসাথে মিলে মেরে ফেলে। তখনই মিলি দেখতে পায় ওখানে একটি রুম রয়েছে। সে যখন ওই রুমের মধ্যে প্রবেশ করে দেখতে পায় ওখানে অকিটকি সহ সিসিটিভি, টিভি সব কিছুই রয়েছে। তখনই একটি কফির মগ হাতে নিয়ে ওখানে ওই সাইকো ডক্টর প্রবেশ করে আর সে মিলিকে বলে, দেখেছো আমার কত সুন্দর পরিকল্পনা? এই সব কিছু আমি এখানে নিজে তৈরি করেছি। এখানে তুমি সব কিছুর ফিল পাবে, গোস্ট এবং নরদানবের সব কিছু আমি নিজে তৈরি করি। ডক্টর যখন কথা বলতে গিয়ে নিজের মুখটা রেখে অন্য পাশে যায়, মিলি তখন দেখতে পায় ছাদ থেকে টপটপ করে বৃষ্টির পানি পড়ছে। সে একটু বুদ্ধি কাটিয়ে ওই মগটা রাখে বৃষ্টির পানির ঠিক নিচে, আর পানি পড়তেই সে মগটাকে সরিয়ে ফেলে। আর ওই ডক্টর ওই কফিটা যখন পান করে তার কিছুটা অদ্ভুত মনে হয়। মিলি তখন জোরে তাকে একটি ধাক্কা দিয়ে এক কোণায় সরিয়ে দেয়, আর দেখতে দেখতে ওই পাগল ডক্টর ব্লাস্ট হয়ে যায়। মিলি এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই ডক্টরের রক্তমাখা দেহের কাছ থেকে ল্যাবের চাবিটা নিয়ে নেয় আর চলে যায় শিয়াওয়ের কাছে। শিয়াওকে ওখান থেকে মুক্ত করে তারা যখন চলেই আসবে, তখনই ওই নরমানব ওখান থেকে মুক্ত হয়ে যায়। তারা দুইজন অনেক কষ্ট করে ওখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে জ্যাক আর তার বন্ধুরা ওই রাক্ষসদের মেরে আস্তে আস্তে ওখান থেকে বের হয়ে আসছিল। মিলি তখন এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। তারা পাঁচজন তখন আস্তে আস্তে এইখান থেকে বের হয়ে যায়। তখনই শোনা যায় ওই ঘড়ির মধ্যে ক্লক ক্লক আওয়াজ, আর সূর্যের আলো তাদের মুখের উপরে এসে পড়ে। তারা এই সময়ের অদ্ভুত খেল থেকে বের হয়ে আসে। দেখতে পায় রাস্তার মধ্যে এখন আর বৃষ্টি পড়ছে না, সব কিছু নর্মাল হয়ে গিয়েছে। তারা পাঁচজন তখন গাড়িতে ওঠে এইখান থেকে চলে যায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, তখনই টিভি স্ক্রিনের মধ্যে দেখা যায় তারা পাঁচজন আবারও গাড়ি করে এইখানে এসেছে। মানে সব কিছু তো শেষ হয়ে গিয়েছিল, তাহলে কেন তারা আবার এইখানে আসলো? এই গল্পটা একটু অদ্ভুত ধরনের। এই মুভিটা নতুন রিলিজ হয়েছে, তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও।